আজকের কেমিস্ট্রি ক্লাসে আমরা যে বিশেষ টপিক নিয়ে ডিসকাস করা শুরু করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল। দুটো অংশে ভাগ করে ক্লাস নেব। আজকের প্রথম অংশে একটু বেসিক ব্যাপার নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে পর্যায় শ্রেণীর ভাগ বা কিছু হিস্ট্রি, যেটা হচ্ছে পর্যায় সারণী আবিষ্কারের আগে আমাদের জানাটা দরকার। তাহলে এই পর্যায় সারণী বর্তমানে যেটা আমরা দেখছি, সেটার আগেও কিন্তু বিভিন্ন সূত্র বা বিভিন্ন ব্যাপার আমাদের সামনে এসেছিল। এবার সূত্র বলছি কেন বা বিশেষ এই ব্যাপারগুলোর উপর গুরুত্ব দিচ্ছি কেন, ভালো করে শুনে নাও, ভালো করে বোঝো ব্যাপারটা, যে এই পড়াশোনাটা দরকার হলো কেন। যেমন আমরা কোনো ডেট, ডেট বলতে আজকে ডেট ধরো 29/8/2024, এই ডেট বলা মানে কত সাল, কোন মাস, কোন দিন, এগুলো কিন্তু বুঝতে পারছি। আবার ক্যালেন্ডারের দিকে যদি তাকাই, এটা কোন বার, যে আজকে যে বৃহস্পতিবার বা থার্সডে, সেটাও কিন্তু ক্যালেন্ডার থেকে আমরা বুঝতে পারি। এই ক্যালেন্ডারে যেমন কোনো তারিখকে নিরূপণ করা হয়, ক্যালেন্ডারে দুটো রো আর কলাম থাকে। ওপরের দিকে প্রত্যেকটা বা সাইডে যে কোনো ক্যালেন্ডারের কি থাকে, বার থাকে বা কোন দিন হবে সেটা থাকে। তো আমরা প্রত্যেকে বুঝতেই পারবো যে 29 তারিখ দেখলেই বুঝতে পারবো বৃহস্পতিবার। একইভাবে যখন বিভিন্ন মৌল প্রচুর পরিমাণে আবিষ্কার হয়ে গেল, তাদেরকে একটা ধর্মের ভিত্তিতে সাজানোর প্রয়োজন হলো। সেই ধর্মের ভিত্তিতে যখন সাজানোর প্রয়োজন হলো, তখন বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন মতবাদ নিয়ে সামনে এলো, যেটা উপর ভিত্তি করে ওই আবিষ্কৃত মৌলগুলোকে সাজানোর একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু দেখা গেছে বেসিক যে তিনটে মতবাদ আমাদের সামনে এসেছিল বা সূত্র আমাদের সামনে এসেছিল, সেটি যথেষ্ট ত্রুটিপূর্ণ ছিল। কি কি ত্রুটি আমাদের জানার প্রয়োজন, না ত্রুটি জানলে পরীক্ষায় লিখতে পারবে না। কোশ্চেন মানে পরীক্ষার কোশ্চেন এরকম বিবৃতি টাইপের কোশ্চেন এলে কিন্তু এই ত্রুটিগুলো জানাটা প্রয়োজন। তাহলে কোন তিনটে সূত্র আবিষ্কার হয়, ক্রনোলজিক্যাল বা সাল ভিত্তিক কিন্তু আমাদের পড়তে হবে। প্রথমে নোট ডাউন করো ত্রয়ী সূত্র, নোট ডাউন করবে ত্রয়ী সূত্র, যাকে ইংলিশে কি বলতে পারি আমরা, যাকে ইংলিশে বলতে পারি ল অফ ট্রায়াড। নোট ডাউন করো ল অফ ট্রায়াড। খুব গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু ইম্পর্টেন্ট, যেহেতু তথ্য আমি ক্লাসে লেখাবো, একটু নোট ডাউন করে রেখো। আচ্ছা, ত্রয়ী সূত্র। সেকেন্ড কোন সূত্র? সেকেন্ড হচ্ছে অষ্টক সূত্র। ধীরে ধীরে বলছি, অষ্টক সূত্র। ওকে, যাকে ইংলিশে কি বলতে পারি, ল অফ অক্টেভস। ল অফ অক্টেভস, ল অফ অক্টেভস। আর থার্ড কি, থার্ড হচ্ছে পর্যায় সূত্র। পর্যায় সূত্র, এই পর্যায় সূত্র ইংলিশে কি বলতে পারি, পিরিয়ডিক ল। পিরিয়ডিক ল। ঠিক আছে, দেখো যাবতীয় ইনফরমেশন আমার দেওয়া কাজ আমি দিচ্ছি, তোমাদের কিন্তু নোট ডাউন করে নাও পরপর। এই ত্রয়ী সূত্র বা ল অফ ট্রায়াড, এটা কত সাল, প্রথম প্রশ্ন, প্রথম ইনফরমেশন, কে বলবে এটা কত সাল? দেবাশিসের বলা উচিত, জয়শ্রী বলা উচিত, খুব তাড়াতাড়ি। 1817। ভেরি গুড, পারফেক্ট, নোট ডাউন করো 1817, প্রথম ইনফরমেশন। তারপরে এই সূত্রের আবিষ্কারক কে, এটাও বলা উচিত। আবিষ্কার, ডোবেরিয়ান। ডোবেরিয়ান। একদমই তাই, নোট ডাউন করে নাও যে ডোবেরিয়ান। ডোবেরিয়ান। ওকে, নেক্সট যেটা জানার প্রয়োজন, যে এই যে আমরা বলছি যে ত্রয়ী সূত্র, এই ত্রয়ী সূত্রের বিষয়বস্তুটা কি? দেখো, বিষয়বস্তু ছোট করে লিখে রাখো। ছোট করে কেন, প্রশ্ন আসে, ডেলের পরীক্ষা বিশেষ করে আসে, যে পর্যায় সারণী আবিষ্কারের পূর্বে গুরুত্বপূর্ণ সূত্র ত্রয়ী সূত্রটির বিবৃতি কোনটি? তো একটু বিবৃতি শর্টে লিখে রাখাটা প্রয়োজন, স্টার দিয়ে লিখে রাখো, যারা জানো লেখার প্রয়োজন নেই। রাসায়নিক ধর্মের সাদৃশ্য রয়েছে এমন তিনটি মৌলের মধ্যে মাঝের মৌলটির পারমাণবিক ওজন বাকি দুটির পারমাণবিক ওজনের গড় বা এভারেজ হবে। জাস্ট এইটুকু লিখে রাখো, লিখে রাখাটা প্রয়োজন, নোট ডাউন করে নাও। রাসায়নিক ধর্মের সাদৃশ্য রয়েছে, রাসায়নিক ধর্মের সাদৃশ্য রয়েছে, নোট ডাউন করো, বিবৃতি লেখা প্রয়োজন রয়েছে এমন তিনটি, এমন তিনটি মৌলের, মৌলের মাঝের মৌলটির, মাঝের মৌলটির
পারমাণবিক ক্রমাঙ্ক, সরি এক্সট্রিমলি সরি, পারমাণবিক ওজন, আন্ডারলাইন করে রাখো এর তলায়, এটা দিয়েই কিন্তু কোশ্চেন আসে। পারমাণবিক ওজন বাকি দুই কথা ঠিক শোনাচ্ছে না, অন্য দুই করো, অন্য দুটি মৌলের পারমাণবিক ওজনের গড় হবে। ওকে, বোঝা গেছে? ধরে নাও এ বি সি এর এ আর সি এর গড় হবে বি এর পারমাণবিক ওজন। তাহলে বাস্তবিক কি এক্সাম্পল দেওয়া যেতে পারে, যে এক্সাম্পল ভিত্তি করে উনি করেছেন? লিখে রাখুন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। ওকে, লিথিয়ামের কত? লিথিয়ামের 7, পটাশিয়ামের কত? পটাশিয়ামের 39, আর সোডিয়ামের কত? সোডিয়ামের 23। আমি লিখে রাখছি, 7, 23, 39। হ্যাঁ কি না? দেখো 7 + 39 / 2 করো, 23 আসছে। কিন্তু দেখা যাচ্ছে এই রকম একই শ্রেণীতে অবস্থিত বিভিন্ন একই ধর্মবিশিষ্ট মৌলের ক্ষেত্রে এগুলো প্রযোজ্যই হয় না। তাই এটা হচ্ছে এর ড্রব্যাক। লিখে রাখতে পারো, বেশিরভাগ ক্ষেত্রে এই ত্রয়ীসূত্র মেনেই চলে না, তাই এটাই ত্রয়ীসূত্র গ্রহণযোগ্য নয়। ত্রয়ীসূত্রের পরবর্তী এই যে মৌলগুলোকে সাজানোর জন্য পরবর্তী সূত্র কি? অষ্টক সূত্র। বলা যাবে অষ্টক সূত্র কত সালে আবিষ্কার হয়? আবিষ্কার বলতে কত সালে প্রকাশিত হয় বা আবিষ্কার করেন বলতে পারি? 1865। 1867 69 69 আর কি বললে? আর 65, আমি 1867 67। কেন 3 রকম অ্যান্সার কেন পাচ্ছি এত? মানে 60-এর ঘরেই এত 3 রকম অ্যান্সার? একটু বলো আমাকে, কেন এরকম ভেরিয়েশনটা কেন আসছে? মাধ্যমিকের আমাদের সময়কার মাধ্যমিকের বই 1869 ছিল, আমি ওই বইটা পড়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেবাশিস তুমি তো 9-10 পড়াও, বলো। স্যার 1865 হবে, নিউল্যান্ড বিজ্ঞানী হ্যাঁ, তিনি সেটা অবশ্যই 1865 সালে নিউল্যান্ড তো সূত্র বলছি আবিষ্কার। আমি। কিন্তু যদি এই প্রশ্নটা এরকম ভাবে ডাইরেক্ট আসে, কারণ এই ল অফ অক্টেভস কত সালে, এটা কিন্তু এনটিপিসির প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন। ঠিক আছে, এনটিপিসির প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, এটা কিন্তু অ্যান্সার কি অনুযায়ী আমাদের কিন্তু জানতে হবে। ঠিক আছে, অ্যান্সার স্যার কি? 69 তো মেন্ডেলিফ হতে পারে, দেখো, মানে হয় যদি মেন্ডেলিফ শোনো, 69 হ্যাঁ, পর্যায় সূত্র। 69 মেন্ডেলিফ। এর পরেরটা থার্ড। দেখো 67 কে বললে, 67 বললে, শাহরুখ বললে। দেখো এক্ষেত্রে অ্যান্সার অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে 1865। কেন বলছি? বহু বইতে 64ও আছে, বহু বইতে 65, 66 আছে। আমি 69 দেখিনি কিন্তু, জয়শ্রী, আমার খেয়াল পড়ছে না। না স্যার, 69 আছে, অষ্টক সূত্রটা 69 আছে, আর মেন্ডেলিফের পর্যায় সূত্রটা আছে 1890। না 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 আমি আমাদের না বইটাতে। না, তাহলে এটা কোনো তো মানে মিস ডেটাতে, মানে মিস ইন্টারপ্রিটেশন করেছে কোনোভাবে। সেটা তো হতে পারে। 69 কিন্তু পর্যায় সূত্র, আগে থেকেই বলে দিই। স্যার আবার 1800 ছায়া প্রকাশনের বইতে 64 আছে, হ্যাঁ, 1864। আমি বললাম তো অনেক বইতে 64 আছে। আমি 65 উপর জোর কেন দিচ্ছি জানো? এনটিপিসিতে কোশ্চেনটা এসেছিল যে অষ্টক সূত্র কত সালে আবিষ্কার করা হয় রেলের পরীক্ষায়। তখন অ্যান্সার কিতে, রেলের অ্যান্সার কিতে ফোকাস করে দেয়, অ্যান্সার কিতে কিন্তু 65 দিয়েছে। আর এনসিআরটির বই যদি তুমি ফলো করো, যেটাকে একটা মানে আদর্শ থেকে বলবো, বলাটা হয়তো বিতর্কমূলক হবে, যে একটা ট্রেডমার্ক বইয়ের এনসিআরটি, তো এনসিআরটিতে কিন্তু 1865 উল্লেখ করা রয়েছে। আমি ওই জন্য এই জায়গাটাতে পজ করলাম, বলে বেরিয়ে গেলাম না, কারণ এখানটা বহু বইতে বহু তথ্য নিয়ে সমস্যা রয়েছে। ওকে, চলো, আবিষ্কারক প্রত্যেকেই জানি আমরা। আবিষ্কারক হচ্ছে, বলো দেবাসী আরেকবার। নিউল্যান্ড। নিউল্যান্ড। নোট ডাউন করো, নিউল্যান্ড। চল নেক্সট, এর বিবৃতিটা কি বলতে পারবে দেবাশিস? বলা যাবে বিবৃতিটা ক্লিয়ারলি, পরিষ্কার করে? আর ওই ইলেকট্রন বিন্যাস করলে ওদের বাইরের কক্ষে সবসময় 8টা ইলেকট্রন পূর্ণ হতে হবে। বুঝলাম না, স্যার, এর সঙ্গে ইলেকট্রন বিন্যাসের কি দ্বিতীয় সমস্যা? তৃতীয় পর্যায়ে কোন একটি নির্দিষ্ট মৌল থেকে শুরু করে পরবর্তী অষ্টম মৌলের রাসায়নিক ধর্ম একই রকম হয়। এটাও আমি শাহরুখেরটাও আমার একটু ডাউট রয়ে গেল, কি দিয়ে শুরু করলে তুমি? দ্বিতীয় তৃতীয় কেন বলছো? স্যার হ্যাঁ, চতুর্থ পঞ্চম পর্যায়গুলো পর্যায় আসছে কেন? অষ্টক সূত্রে বা ল অফ অক্টেভে পর্যায় বা শ্রেণী কথাটা কেন উল্লেখ হবে? আগে এটা আমাকে বলো। স্যার হুম, এটা হচ্ছে ওই একটা নির্দিষ্ট মৌল থেকে দাঁড়াও, যখন পরপর মৌলগুলো সাজানো হচ্ছে। হ্যাঁ, একটা জিনিস বলে দিই, যেটা প্রথমে দেবাশিস বললে,
এটা অষ্টক সূত্র ঠিক আছে, কিন্তু সেটা অন্য, সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে। পর্যায় সারণী হুম। অষ্টক সূত্র কিন্তু এটা নয়। যদি অষ্টক সূত্র বলি যে মূল আবিষ্কৃত স্যার ওইটা হচ্ছে মৌলগুলিকে, সেই 8টার আবিষ্কৃত, পরে পুনরায় নতুন করে আবার হ্যাঁ হয়। একদমই তাই। তাহলে বিবৃতিটা কিরকম হবে? তো মৌলগুলিকে নির্দিষ্ট মৌল থেকে শুরু করে প্রতি অষ্টক মৌলের ক্রমবর্ধমান, প্রথম মৌলের না না পূর্ণ না না, আমি সাজাবো কিসের ভিত্তিতে? ক্রমবর্ধমান পারমাণবিক ভর। পারমাণবিক ভর অনুযায়ী সাজানো হলে নির্দিষ্ট মানে অষ্টম মৌলে আবার কি হয়, ভৌত ও রাসায়নিক ধর্মগুলো পুনরাবৃত্তি। পুনরাবৃত্তি ঘটে। পুনরাবৃত্ত হয়। ঠিক আছে, চল লিখে নাও, জাস্ট এরকম ভাবে নোট ডাউন করো, নোট ডাউন করে না দরকার। মৌলগুলিকে, মৌলগুলিকে সরি লিখে নাও, ক্রমবর্ধমান, ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী সাজালে, পারমাণবিক ভর অনুযায়ী সাজালে, ভালো করে শুনবে, পারমাণবিক ভর অনুযায়ী সাজালে কোনো একটি, যেটা দেবাশিস প্রথমে বলছিল একটা নীতির মধ্যে থেকে শুরু করে, আমি এটা পরে নিয়ে এসেছি, কোনো একটি নির্দিষ্ট মৌলের ক্ষেত্রে, কোনো একটি নির্দিষ্ট মৌলের ক্ষেত্রে, নোট ডাউন করবে খাতায় কিন্তু প্রত্যেকটা পুরো এইভাবে, মৌলের ক্ষেত্রে তার পরবর্তী, তার পরবর্তী, ভালো করে শুনবে এরপরে, অষ্টম মৌলে, অষ্টম মৌলে ভৌত ও রাসায়নিক ধর্ম পুনরাবৃত্ত হয়। ওকে, ভৌত ও রাসায়নিক ধর্ম পুনরাবৃত্ত হয়। দেখো এটাও খারিজ হয়ে গিয়েছিল, কারণ এরও প্রচুর ত্রুটি পাওয়া যায়। তার মধ্যে একটা একটা ত্রুটি বলা যাবে, তার মধ্যে একটা ত্রুটি বলা যাবে, যে কি ত্রুটি? দেখো ক্যালসিয়াম, ক্যালসিয়ামের পর থেকে, ক্যালসিয়াম, ক্যালসিয়ামের পর থেকে এই সমস্ত ভারী যত পারমাণবিক ভর যখনই বেড়ে যাচ্ছে, সেই সমস্ত ক্ষেত্রে অষ্টক সূত্র একেবারেই গ্রহণযোগ্য নয় বা মানছেই না। ঠিক আছে, মানছেই না, এটা কিন্তু মনে রাখা প্রয়োজন। ওকে, চল নেক্সট আমরা আলোচনা করব। তাই এই অষ্টক সূত্র পুরোপুরি ত্রুটিপূর্ণ হওয়ায় এটা খারিজ হয়ে যায়। তারপরে আসে কে, পর্যায় সূত্র। পর্যায় সূত্র আবিষ্কারককে, আবিষ্কারককে, আবিষ্কারক হচ্ছে মেন্ডেল, মেন্ডেলিভ। মেন্ডেলিফ। আমি অনেককে বলতে শুনেছি মেন্ডেল মেন্ডেল মেন্ডেল, মেন্ডেল কিন্তু বংশগতির সঙ্গে সম্পর্কিত, খেয়াল রেখো। মেন্ডেলিফ, এই মেন্ডেলিফের পর্যায় সূত্র ত্রুটিপূর্ণ কিছুটা হলেও আধুনিক যে পর্যায় সূত্র যেটাকে আমরা মেনে চলি, তার প্রথম পথ প্রদর্শক কিন্তু এই মেন্ডেলিফের পর্যায় সারণী বা পর্যায় সূত্র। এই সূত্র কি বলেছে? এই সূত্রের বিবৃতি কিন্তু গুরুত্বপূর্ণ। আমি কালার চেঞ্জ করে লিখছি, নোট ডাউন করো। বিভিন্ন, নোট ডাউন করো বা কেউ একজন বলো, বিভিন্ন মৌলের, বলা উচিত বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক গুরুত্ব বাড়ার সাথে সাথে পর্যায়ক্রমে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত পরিবর্তিত হয়। একদমই তাই, নোট ডাউন করো। বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী, ভৌত ও রাসায়নিক ধর্মগুলি তাদের, তাদের পারমাণবিক ভর, পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে, বৃদ্ধির সাথে সাথে পর্যায়বৃত্ত হয়, পর্যায়বৃত্ত হয়, বা লিখতে পারো পর্যায়ক্রমে পুনরাবৃত্ত। পর্যায়ক্রমে পুনরাবৃত্তি ঘটে। হ্যাঁ, পর্যায়বৃত্ত বা পর্যায়ক্রমে পুনরাবৃত্ত দুটো কিন্তু প্রায় সেম ওয়ার্ড। এখানে আন্ডারলাইন করলাম এই পারমাণবিক ভর কথাটার উপর, কারণ কোশ্চেন আসে মেন্ডেলিফের পর্যায় সূত্র ভিত্তি কি, তখন কি হবে, পারমাণবিক ভর। মনে থাকবে? হচ্ছে, অসুবিধা নেই। চল এরপরে কিছু শর্ট নোট করে নেওয়া প্রয়োজন। শর্ট নোট বলতে হেডিং করো। আমরা বাকিগুলোকে শর্টে লিখলাম বটে, কিন্তু মেন্ডেলিফটাকে আমাদের একটু নোট ডাউন করে নেওয়া প্রয়োজন, একটু ডিটেলসে আলোচনা করতে হবে। নোট ডাউন করো, মেন্ডেলিফের পর্যায় সারণী। এখান থেকে ছোট ছোট এমসিকিউ আসে, বিশেষ করে রেলের পরীক্ষায়, বিশেষ করে রেলের পরীক্ষায়। তাই এটাকে একটু আমি ডিটেলসে বলছি। দেখো প্রথমে বলা যাবে 1869 সালে আবিষ্কার যখন হয়েছিল,
তাহলে এই মেন্ডেলিফের পর্যায় সারণী তো কিছু নিশ্চয়ই মৌলকে স্থান দিয়েছিল। প্রথম কোশ্চেন, মেন্ডেলিফের পর্যায় সারণী প্রকাশকালে আবিষ্কৃত মৌলের সংখ্যা কত ছিল? প্রথম পয়েন্ট 63টি। 63টি। পারফেক্ট, নোট ডাউন করো, 63। নোট ডাউন করো, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আবিষ্কৃত মৌলের সংখ্যা, আবিষ্কৃত মৌলের সংখ্যা নোট ডাউন করো 63টি। তাহলে ওনার প্রাথমিক দায়িত্ব ছিল এই 63টি মৌলকে স্থান দেওয়া। তো উনি কি করেছে, উনি গোটা পর্যায় সারণীকে দুটো অংশে ভাগ করে দিয়েছে। কি কি? যেটাকে আমরা বলতে পারি অনুভূমিক আর উলম্ব। হ্যাঁ কিনা? নোট ডাউন করো দুটো। এটা কিন্তু অনেকেই একটু সমস্যা হয়। একটা নোট ডাউন করো অনুভূমিক, আর একটা হচ্ছে উলম্ব। এই দুটো সারিতে কিন্তু উনি ভাগ করেন। যে অনুভূমিক সারি, এই অনুভূমিক সারিকে আমরা কি বলি? অনুভূমিক পর্যায়। সারিকে পর্যায় বলা হয়। আর যেটা উলম্ব সেটা কি বলা হয়? সেটাকে শ্রেণী বলি আমরা। এরপরে ওনার আবিষ্কৃত পর্যায়ের সংখ্যা কটি? 7টি পর্যায়। কটি 7টি পর্যায়? কটি পর্যায়? 7টা। ভালো করে শুনবে, ভালো করে। পর্যায় যখন উনি প্রথম আবিষ্কার করেন তখন কটি পর্যায় ছিল ওনার? ভালো করে কোশ্চেনটাকে শোনো। যখন উনি প্রথম আবিষ্কার করেন তখন ওনার পর্যায় কতগুলি ছিল? কতটি পর্যায় ছিল? ভালো করে শোনো। উনি যখন প্রথমে করেন সেই সময় 12টি পর্যায় ছিল। ঠিক আছে, 12টি পর্যায়। পরবর্তী ক্ষেত্রে ওটি আর রেকটিফাই করে 7টি পর্যায়ে উনি স্থান হিসাবে বাকি এই 63 মৌলকে স্থান দেয়। তাহলে প্রথমে ছিল 12টি, পরবর্তী ক্ষেত্রে 7টায় উনি ফাইনাল করেন। ওকে, এবার যদি বলা হয় শ্রেণী, শ্রেণী কটা? শ্রেণী প্রথমে যখন আবিষ্কার করেন শ্রেণী কটা ছিল? শ্রেণী ছিল 9টি। 8টা। 9টি, 9টি, 9টি। সরি, ঠিক বলেছো, এক্সট্রিমলি সরি। 8টা। 8টা, সরি সরি সরি, 8টি ছিল, 8টি শ্রেণী ছিল। কিন্তু সব মানে শেষ অবস্থায় যখন উনি একদম ফাইনাল সংস্কার করছেন তখন কটা হয়েছে? তখন কটা 9টা। হয়েছে? তখন 9টা। ঠিক আছে, তাহলে আবিষ্কারের সঙ্গে কিন্তু সামান্য পরিবর্তন একটা লক্ষ্য করা যায়। হচ্ছে এই পয়েন্টগুলো কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ খুঁটিয়ে কোশ্চেন দিলে কিন্তু এইটা দেয়। হচ্ছে এবার একটা জিনিস আমাদের বলে রাখা দরকার, খুব একটা ইম্পর্টেন্ট নয়। উনি এই যে পর্যায়গুলোর ক্ষেত্রে রোমান 1 2 3 4 5 6 7 8 এইগুলো কিন্তু ব্যবহার করতেন, যেটা বর্তমান ক্ষেত্রে ব্যবহার হয় না বললেই চলে। ওকে, নেক্সট প্রশ্ন, নেক্সট টপিক নোট ডাউন করো। আধুনিক পর্যায় সূত্র। নোট ডাউন করবে আধুনিক পর্যায় সূত্র। আধুনিক পর্যায় সূত্র। ওকে, তাহলে আধুনিক পর্যায় সূত্র এটা এনার ধারণা কে দেন? দেখো, এই ধারণা যদি দেওয়ার কথা হয় তখন কিন্তু ডাউট হয়। ধারণা দিচ্ছে কিন্তু এই মেন্ডেলিফের থেকেই কিন্তু এটা এসছে, এই নয় যে মেন্ডেলিফ থেকে আসেনি। মেন্ডেলিফ থেকেই কিন্তু এই ব্যাপারটা এসছে, মেন্ডেলিফই কিন্তু ধারণা দিয়েছে। তবে ব্যাপার, মেন্ডেলিফের যে ত্রুটিগুলো ছিল সেই ত্রুটিগুলোকে সংশোধন করে মেন উপস্থাপনাটা করে কে? বলা যাবে মজলে। মোজলে। নিলস বোর। লিখে রাখো মোজলে। তাহলে এ কিন্তু মোজলে হলেও মোজলের সঙ্গে নিলস বোরের নামও কিন্তু আমরা শুনতে পাই। উনি হচ্ছে সাহায্যকারী হিসেবে থাকে, তাই প্রধান নাম হিসাবে আমরা মোজলের নামই পাই। তাহলে উনি কি চেঞ্জ করেন, কি মানে পাল্টে দিচ্ছেন কি আধুনিক ক্ষেত্রে? আধুনিকের ক্ষেত্রে পারমাণবিক ভরের জায়গায় পারমাণবিক ক্রমাঙ্ক কথাটা ব্যবহার করা হয়। অর্থাৎ পারমাণবিক ভর পূর্ণ সংখ্যায় নাও হতে পারে, কিন্তু পারমাণবিক ক্রমাঙ্ক মাস্ট পূর্ণ সংখ্যায় হবে। তাহলে পরিবর্তন করলে মানে ল্যাঙ্গুয়েজটা বা ভাষাটা বা বিবৃতিটা কেমন হয়? যে বিভিন্ন মৌলের ভৌত রাসায়নিক ধর্মগুলি মৌলগুলির পারমাণবিক ক্রমাঙ্ক ক্রমাঙ্ক অনুযায়ী। বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। আমি আর লেখাচ্ছি না, শুধুমাত্র পারমাণবিক ভরের জায়গায় পারমাণবিক ক্রমাঙ্ক কথাটা এসছে। এরপরে এখানেও তো নিশ্চয়ই একই রকম ভাবে পর্যায় আর শ্রেণী থাকবে, অবশ্যই থাকা উচিত, পিরিয়ড আর গ্রুপ। তাহলে এই আধুনিক পর্যায় সারণীতে কটা পর্যায় কটা শ্রেণী? আধুনিক পর্যায় সারণীতে কটা পর্যায় কটা শ্রেণী?
7টা পর্যায়ে 18টা শ্রেণী। ভেরি গুড, 7টি পর্যায় 18টি 18টি শ্রেণী। 7টি পর্যায় 18টি শ্রেণী। ওকে, আমাদের 7টি পর্যায়কে একটু ডিটেলসে আলোচনা করা প্রয়োজন। 7টি পর্যায়কে ডিটেলসে আলোচনা করা প্রয়োজন এবং 7টি পর্যায়ের মধ্যে কোন কোন শ্রেণী আমরা আলোচনা করব সেটাও কিন্তু জেনে রাখাটা দরকার। যাই হোক, একটা পর্যায় সারণীর মতো ছোট একটা বানাও, যেরকম ভাবে করতে বলছি বা অনেকে আইডিয়া রয়েছে, লিখে নাও, হেডিং করো আধুনিক পর্যায় সারণী। আধুনিক পর্যায় সারণী। দেখো, আধুনিক পর্যায় সারণীর কিভাবে আমরা করব, তাহলে প্রথমে দুটো জিনিস খুব ভাবার ব্যাপার। এই যে তীরচিহ্ন যেটা দিচ্ছি না, এই তীরচিহ্ন অনুযায়ী কিন্তু পর্যায় আর শ্রেণী বর্তমান। তাহলে আমি যে তীরচিহ্নটা অনুভূমিক দিলাম, ওইটা কি, যে এদিকটা কি কি মানে কি হয়, এইখানটা পর্যায় হয়, এই সরি 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 শ্রেণী হয়, আর এখানে এই ওপর থেকে নিচে এইভাবে পর্যায় হয়, হ্যাঁ কি না? তাহলে পর্যায় হলে এটা 1 নম্বর পর্যায়, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, মোটামুটি 6 আর লাস্টে 7 নম্বর, হ্যাঁ কি না? এগুলো প্রত্যেকটা পর্যায়। আর শ্রেণীতেও একটা উল্লেখযোগ্য ব্যাপার, শ্রেণী রিপ্রেজেন্টেশন যখন আমরা করি তখন আধুনিক পর্যায় সারণীতে কি হবে, রোমান হবে না নর্মাল হবে? কি মনে হয়? রোমান, নরমাল হবে। নর্মাল নাম্বারিং হবে। তার নর্মাল নাম্বারিং হলে কি হচ্ছে, 1 1 2 3 4 করে। 3 4 এরকম যাবে। তাহলে আমরা তার মধ্যে ভালো করে শোনো, 1 2 3 লিখছি, তা আমার তো আর 18টা লেখার স্পেস বা জায়গা পাওয়া মুশকিল। আমরা একদম 1 2 লিখবো, তারপরে চলে যাব 13 14 15 16 17 18। কারণ 3 নম্বরটাও বাদ দাও, 3 নম্বরটাও লেখার প্রয়োজন নেই, 3 নম্বরটাও বাদ দিচ্ছি। তাহলে এই পার্টটা, এই 3 থেকে 12 পার্টটা আমরা আলাদাভাবে ডিসকাস করব। আমরা শ্রেণী অনুযায়ী খুব ভালো করে বোঝার ব্যাপার এটা, 1 নম্বর, 2 নম্বর, 13 নম্বর, 14 নম্বর, 15 16 17 18কে খুব গুরুত্ব দিয়ে আলোচনা করব। ঠিক আছে, চল তাহলে প্রথমে কিভাবে মৌলগুলো স্থান পেয়েছে একটু জানার প্রয়োজন। তাহলে প্রথমে কি আছে, হাইড্রোজেন। হাইড্রোজেনের পরকে একদম চলে যাচ্ছে 18 নম্বরে হিলিয়াম। হিলিয়াম, তারপরে কি হয়, লিথিয়াম। লিথিয়াম, লিথিয়ামের পর এখানে বেরিলিয়াম। বেরিলিয়াম, আবার একদম লাফিয়ে 13 নম্বরে চলে যায় বোরন, বোরন, কার্বন, নাইট্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। তাহলে দেখো নিয়ন। একটা মোটামুটি গেট আপ করতে পারছো। তবে আমরা এরকম অনেককেই মুখস্থ করতে বলি, অনেকে জিঙ্ক 30 পর্যন্ত পরপর মুখস্থ করতে পারে। এরপরে কি আছে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, এরকম করে করে পরপর যাবে। তবে যেহেতু আমি যেগুলো হাইলাইট করলাম যে এই শ্রেণীগুলো তোমাদের পড়তে হবে, তাই তোমাদের না শ্রেণী ভিত্তিক ওপর থেকে নিচ পর্যন্ত মুখস্থ রাখাটা বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। ওপর থেকে নিচ পর্যন্ত মুখস্থ রাখাটা বেশি ইম্পর্টেন্ট, কারণ শ্রেণীভিত্তিক প্রশ্ন দেয়। তাহলে এক একটা শ্রেণী কমপ্লিট করা যাক। তাহলে 1 নম্বর শ্রেণী হাইড্রোজেন, তারপর লিথিয়াম, তারপরে সোডিয়াম, পটাশিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। ফ্রান্সিয়াম, হ্যাঁ কি না? বোঝা যাচ্ছে? দেখো যাদের একটা জিনিস ভালো লাগে, শাহরুখ একটা কথা বলো তো, শাহরুখের ব্যাকগ্রাউন্ড কি ছিল, আর্টস না সায়েন্স? স্যার আমার গ্রাজুয়েশনে ছিল বেঙ্গলি অনার্স ছিল। বেঙ্গলি অনার্স ছিল, ওকে। বাদ বাকি তুমি বাদ দিয়ে এখন যারা ক্লাস করছো মোটামুটি প্রত্যেকেরই ব্যাকগ্রাউন্ড সায়েন্স ছিল, বেশিরভাগই পিওর সায়েন্স ছিল। তো জয়শ্রী, তোমার সাবজেক্ট কেমিস্ট্রি ছিল না? না স্যার, আমি বাংলা অনার্স। তোমার বাংলা অনার্স? হ্যাঁ। তোমার মানে এমনি সায়েন্স ব্যাকগ্রাউন্ড না আর্টস ব্যাকগ্রাউন্ড? না, আর্টস। আর্টস ব্যাকগ্রাউন্ড, ওকে ওকে। তাহলে তুমি আর শাহরুখে একমাত্র আর্টস ব্যাকগ্রাউন্ড, বাকিরা মোটামুটি সায়েন্স আছো। তো দেখো মানে আশা করি অসুবিধা হবে না। এবার তাহলে দেখো 2 নম্বর, বেরিলিয়ামের তলায় কি হয়, ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ক্যালসিয়াম, তারপরে স্ট্রনসিয়াম, ক্যালসিয়ামের তলায় স্ট্রনসিয়াম, ক্যালসিয়ামের তলায় স্ট্রনসিয়াম, সরি স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, বেরিয়াম আর রেডিয়াম, বেরিয়াম, রেডিয়াম, BA আর RA,
আমি এই জায়গাটা একটু একটু হাইলাইট করে রাখছি, ফ্রান্সিয়াম আর রেডিয়াম এই জায়গাটায় কেন সেটা পরে আলোচনা করব। এবার চলো 13 নম্বর। 13 নম্বরে কি? বোরন, অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, ইন্ডিয়াম, আর হচ্ছে থ্যালিয়াম, থ্যালিয়াম। থ্যালিয়াম। এবার এর তলায় কি আছে? কার্বনের তলায় সিলিকন, তারপরে সিলিকন, সিলিকন, জার্মেনিয়াম, জার্মেনিয়াম, তারপরে টিন, টিন, এসএন, লেড, লেড, পিবি। এরপরে 15 নম্বরে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, অ্যান্টিমনি, বিসমাথ, বিসমাথ। অক্সিজেনের তলায় অক্সিজেন, সালফার, সালফার, সেলেনিয়াম, সেলেনিয়াম, টেলুরিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। পোলোনিয়াম, এরপর হচ্ছে 17 নম্বরে ফ্লোরিন, ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, ব্রোমিন, আয়োডিন, আয়োডিন, অ্যাস্টাটিন। অ্যাস্টাটিন। আর 18 নম্বরে হিলিয়াম, নিয়ন, নিয়ন, আর্গন, আর্গন, ক্রিপ্টন, রেডন, জেনন। ক্রিপ্টন, রেডন, জেনন, রেডন। হ্যাঁ কি না? দেখো, মোটামুটি আমাদের এই কটা মৌলর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। আর এগুলো, এই ভালো করে শুনবে, এইগুলো কিন্তু ওপর থেকে নিচ পর্যন্ত এই 1, 2, 13, 14, 15, 17, 18 এর প্রত্যেকটা আমাদের ভালো করে পড়া প্রয়োজন, প্রতিটা। ঠিক আছে? তাহলে মাঝের গুলো কি ইম্পর্টেন্ট নয়? হ্যাঁ, ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট বলতে আমাদের কিরকম ভাবে পড়তে হয় দেখো, আমাদের জাস্ট এই জিনিসটাই ক্যালসিয়ামের পর থেকে এইখান থেকেই তো অনেকগুলো রয়েছে, এইগুলো কিন্তু আমাদের প্রচুর পড়তে হয়। পড়তে হবে না আমি তা বলছি না, কিন্তু এগুলোও পড়তে হচ্ছে, এগুলোও পড়তে হয়। তবে এইগুলোকে আমরা অ্যাজ এ গ্রুপ হিসাবে পড়বো। ওকে, অ্যাজ এ গ্রুপ হিসাবে পড়বো, আলাদা করে প্রত্যেকটা পড়ার প্রয়োজন নেই। এতটা ডেপটি ঢোকার না ঢুকলেও চলবে। তাহলে দেখো, আমরা 7টা পর্যায় সম্বন্ধে মোটামুটি ডিসকাস করেছি। মোটামুটি এই 7টা পর্যায়ে যে ডিসকাস করলাম না, এই 7টা পর্যায়ে একটু ডিটেলসে কতগুলো করে মৌল আছে, কি কি ব্যাপার একটু আলোচনা করে নেওয়া দরকার। চল, হেডিং করো যে পর্যায় ভিত্তিক আলোচনা। পর্যায় ভিত্তিক আলোচনা। দেখ, পর্যায় ভিত্তিক আলোচনা জাস্ট এরকম ভাবে লিখে নাও, 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা পর্যায়। 7টা পর্যায়ে কোন পর্যায়কে কি পর্যায়ে বলা হচ্ছে, কতগুলি করে মৌল স্থান পাচ্ছে। প্রথম 1 নম্বর পর্যায়ে কি বলা হয়? বলা হয় অতি হ্রস্ব পর্যায়। অতি হ্রস্ব পর্যায়। এই অতি হ্রস্ব পর্যায় কথার অর্থ কি? সব থেকে কম, সব কম থেকে সংখ্যক কম ইলেকট্রন, থাকে। তাই কটি পরমাণু, আছে এর মধ্যে? দুটি দুটা, মৌল বর্তমান। কি কি? হাইড্রোজেন আর হিলিয়াম। হাইড্রোজেন আর হিলিয়াম। তারপর একটা 2 নম্বরে একে কি বলা হয়? একে বলা হয় প্রথম প্রথম হ্রস্ব হ্রস্ব পর্যায়। পর্যায়। হর্ষ পর্যায়। প্রথম হ্রস্ব পর্যায়। এখানে কটা রয়েছে দেখে বলো, 8টা, গুণে বলো। এখানে 8টা। 8টা। শুরু হচ্ছে কি দিয়ে? লিথিয়াম দিয়ে, শেষ লিথিয়াম হচ্ছে থেকে নিয়ন। নিয়ন এসে হ্যাঁ কি না? তারপর একটা 3 নম্বরটায় কি বলা হয়? এটাকে বলা হয় দ্বিতীয় দ্বিতীয় হ্রস্ব হ্রস্ব পর্যায়। এখানেও কটা? এখানেও কিন্তু 8টি। 8টা। শুরু হচ্ছে কি দিয়ে? সোডিয়াম দিয়ে, শেষ হচ্ছে আর্গন দিয়ে। মাঝে কিন্তু 3 থেকে 12 কেউ নেই। 4 নম্বর, 4 নম্বর থেকে গুরুত্বপূর্ণ। 4টা কি বলা হয়? বলা হয় প্রথম দীর্ঘ পর্যায়। দীর্ঘ পর্যায়। প্রথম দীর্ঘ পর্যায়। প্রথম দীর্ঘ পর্যায়ে কটি বর্তমান? 18টি। 18টা। এটা এনটিপিসির কোশ্চেন ছিল। 18টা। ঠিক আছে? শুরু হচ্ছে কি দিয়ে? শুরু হচ্ছে, বলা উচিত, পটাশিয়াম দিয়ে, শেষ হচ্ছে কি দিয়ে? ক্রিপ্টনে। ক্রিপ্টন। হ্যাঁ কি না? পটাশিয়ামে শুরু হচ্ছে, ক্রিপ্টনে শেষ হচ্ছে। অসুবিধা নেই। চল নেক্সট। তারপর একটা 5 নম্বরটা কি? 5 নম্বরটা হচ্ছে দ্বিতীয় দীর্ঘ পর্যায়। এখানেও কি? এখানে শুরু হচ্ছে কি দিয়ে? রুবিডিয়াম দিয়ে শুরু হচ্ছে, শেষ হচ্ছে জেনন দিয়ে। তাহলে এখানেও কটি? এখানেও কিন্তু 18টি। তারপরে 6 নম্বরটা সব থেকে গুরুত্বপূর্ণ। কি বলা হয়? প্রথম অতি দীর্ঘ পর্যায়। প্রথম অতি দীর্ঘ পর্যায়।
ওকে, এখানে কটি বর্তমান? 32টি। 32টি। 32টা। 32টি। এরপরে এটাকে কি বলা হচ্ছে? 7 নম্বরটাকে, এটাকে বলা হয় দ্বিতীয় অতি দীর্ঘ পর্যায়, কিন্তু এটি হচ্ছে অসম্পূর্ণ। ইনকমপ্লিট। এটা হচ্ছে অসম্পূর্ণ। এর মধ্যে কতগুলি বর্তমান? 17টা। নর্মালি 17টি, তার মধ্যে কিন্তু অনেক এক্সেপশনের ব্যাপার আছে। এই এক্সেপশনের ব্যাপারটা আমরা পরে ডিসকাস করব, ঠিক আছে? কিন্তু এর মধ্যে অনেকগুলি এখনো কি হয়, অনেকগুলো অনাবিষ্কৃত, ঠিক আছে? তো এই জন্য এটা ইনকমপ্লিট আমরা বলতে পারি। যাই হোক, একটা জিনিস আমাদের বলা দরকার, আলোচনা করা প্রয়োজন, যে সন্ধিগত মৌল, এই ব্যাপারটা আমরা পরে আলোচনা করব। জাস্ট আজকে একটু শুরু করে দিই। সন্ধিগত মৌল ব্যাপারটা সম্বন্ধে ডিটেলসে পরে আলোচনা করছি। শুধু একটু স্টার চিহ্ন দিয়ে মনে রাখো যে সন্ধিগত মৌল এই প্রথম দীর্ঘ পর্যায় থেকে এদের অস্তিত্ব শুরু হয়। মনে থাকবে? হচ্ছে, ভালো করে শুনবে। সন্ধিগত মৌল এখানে কটি? 10টি। এখানে কটি? 10টি। এর মধ্যে কটি? এর মধ্যেও কিন্তু 10টি। আর এর মধ্যে কটি? এর মধ্যে একটি। বাকিগুলো হচ্ছে, এখানে লিখে রাখো, ল্যান্থানাইড শ্রেণী। জাস্ট এই কথাটা লিখে রাখো, পরে ডিটেলসে আমি আলোচনা করব। ল্যান্থানাইড হয়ে যায়, আর বাকি কি হয়ে যায় এই 7 নম্বরের ক্ষেত্রে? অ্যাক্টিনাইড। অ্যাক্টিনাইড। জাস্ট এইটুকু লিখে রাখো, আমি পরে ডিটেলস এটাকে নিয়ে বলবো যে সন্ধিগত মৌল কি, সন্ধিগত মৌল কিভাবে কোন জায়গাটায় লুকিয়ে রয়েছে, কি ব্যাপার, সেটা নিয়ে আলোচনা করব। তবে মনে রাখা দরকার যে 3টি পর্যায় সন্ধিগত মৌলের উপস্থিতি লক্ষ্য করা যায়। কোথায় কোথায়? 4, 5, 6 আর 4, 5, 6। আর সাথে একটি উপস্থিত। তার মধ্যে 7 বাদ দিলে 4, 5, 6 সন্ধিগত মৌলের সংখ্যা মোটামুটি 10টি করে। তার মধ্যে একটা জিনিস মনে রাখা দরকার, এক্সট্রা পয়েন্ট, ল্যান্থানাইড লুকিয়ে রয়েছে 6 নম্বর পর্যায়, অ্যাক্টিনাইড লুকিয়ে রয়েছে কোথায়? 7 নম্বর পর্যায়ে। এবার এই ল্যান্থানাইড শ্রেণী কি, অ্যাক্টিনাইড কি, একটু বলে রাখা প্রয়োজন। রেলের পরীক্ষার ক্ষেত্রে অন্যান্য ব্যাচ হলে আমি বলতাম না, ঠিক আছে? অসুবিধা নেই। এই জিনিসগুলো কিন্তু আমাদের একটু ভালো করে খেয়াল রাখা প্রয়োজন, বুঝছে? এরপরে দেখো, মোটামুটি আমাদের একটু আলোচনা জাস্ট আরেকটু এগিয়ে নিয়ে যাই আমি, যে এতগুলো তো পর্যায়ে গতভাবে আলোচনা করলাম। এছাড়া আমাদের আরেকটা জিনিস নিয়ে আলোচনা করা প্রয়োজন, সেটা হচ্ছে শ্রেণীভিত্তিক আলোচনা। শ্রেণীভিত্তিক আলোচনা বলতে কি? জাস্ট কোন শ্রেণীকে কি বলা হয়, নোট ডাউন করো, জাস্ট নোট ডাউন করো, শ্রেণীভিত্তিক আলোচনা। এতক্ষণ আমরা পর্যায়ভিত্তিক বললাম, এবার শ্রেণীভিত্তিক। তবে এই আলোচনার ক্ষেত্রে আমি কি দেখব, শুধুমাত্র না, বেশি ডেপথে ঢুকবো না, কারণ এখানে শুধুমাত্র নামগুলো আলোচনা করি। আজকের ক্লাসটা শেষ করব। দ্বিতীয় ক্লাসে প্রতিটা গ্রুপ নিয়ে ডিসকাস করব। তাহলে প্রথমেই ফার্স্ট গ্রুপ 1 বা প্রথম শ্রেণী, তাকে কি বলা হয়? কে বলবে? ক্ষার ধাতু। ক্ষার ধাতু। ক্ষার ধাতু, অ্যালকালি মেটাল। ক্ষার ধাতু। কেন ক্ষার ধাতু, কি ব্যাপার, আমি সেটা গ্রুপ 1 বলে আগের দিন পরের দিন আমি আলোচনা করব। গ্রুপ 2 কে কি বলা হয়? গ্রুপ ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ক্ষারীয় মৃত্তিকা মৌল বা ক্ষারীয় মৃত্তিকা ধাতু। নোট ডাউন করো, ক্ষারীয় মৃত্তিকা, অ্যালকালি আর্থ মেটাল, ক্ষারীয় মৃত্তিকা ধাতু বা ক্ষার ধাতু। নেক্সট, খুব গুরুত্বপূর্ণ, বলা যাবে গ্রুপ 11 কে কি বলা হয়? বোরন পরিবার। গ্রুপ 11, 13 হলে বোরন হতো। গ্রুপ 11 বলেছি। মুদ্রা 11 ধাতু। আছে কে? 11 আছে মুদ্রা কপার, সোনা, রূপো। তাহলে এটা হচ্ছে মুদ্রা ধাতু বা মুদ্রা ধাতু। কয়েনেজ মেটাল বলা হয় বা মুদ্রা ধাতু। চল, এরপরে হচ্ছে গ্রুপ 15। বলো, গ্রুপ 15 কি নামে পরিচিত? নিকটোজেন মৌল। নিকটোজেন মৌল। নিকটোজেন মৌল, একদমই তাই। নোট ডাউন করো, নিকটোজেন। নিকটোজেন। গ্রুপ 16 কি নামে পরিচিত? চ্যালকোজেন। 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 গ্রুপ 17 হ্যালোজেন। হ্যালোজেন। নোট ডাউন করে নাও তাড়াতাড়ি। গ্রুপ 17, গ্রুপ 17 হচ্ছে হ্যালোজেন। আর গ্রুপ 18
নিষ্ক্রিয় মৌল। নিষ্ক্রিয় মৌল। নোট ডাউন করো, গ্রুপ 18 নিষ্ক্রিয় মৌল। ওকে, দেখো এইবার এইটাই কিন্তু জাস্ট ওপর বললাম। পরের দিন আমার টপিক হবে কি, দেখো পরের দিন আমি শুরু করব কি দিয়ে, দেখো শুরু করব এই খাদ ধাতু কোন যে 7টা খাদ আছে তার বিষয়বস্তু বা তার প্রপার্টিজ নিয়ে আলোচনা। ক্ষারীয় মৃত্তিকা মৌলর সেই একই ব্যাপার। মূলধাতু ধাতু ফার্স্ট এক্সাম্পল লিখিয়ে দেবো। নিক্টোজেন, চ্যালকোজেন, হ্যালোজেন আর নিষ্ক্রিয় মৌলর প্রতিটা ধর্ম নিয়ে কিন্তু ডিসকাস করব। তারপরে চলে যাব নেক্সট গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে নামকরণ। কিছু 100-র ওপর পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলের নামকরণ কিভাবে হয়, IUPAC। ওকে, এই সেই অনুযায়ী নামকরণ কি হবে সেটা আলোচনা করব। তারপরে লাস্ট টপিক, সেটা হচ্ছে যে কারণে পর্যায় সারণীর এত কিছু ব্যাপার স্যাপার, সেটা হচ্ছে বিভিন্ন ধর্ম। এই বিভিন্ন ধর্ম কিভাবে পরিবর্তন হয় শ্রেণী ও পর্যায় ভিত্তিতে, সেটা কিন্তু পরের দিনের আলোচনার টপিক। বুঝতে পারলে? কঠিন চ্যাপ্টার বলবো না, তবে প্রচুর ইনফরমেশন রয়েছে। আর লাস্ট টপিক হচ্ছে হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট। এই হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট দিয়ে কিন্তু কোশ্চেন আসে। হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট বলতে কি টপিক, এটা পুরো জিকে টাইপ টপিক। জিকে টাইপ বলতে যেখানে বলা হবে যে সব থেকে হালকা ধাতু, সব থেকে ভারী ধাতু, হাইয়েস্ট ইলেকট্রন শক্তি কার, সব থেকে লোয়েস্ট ইলেকট্রন শক্তি কার, হাইয়েস্ট তড়িৎ কার, লোয়েস্ট তড়িৎ কার, হাইয়েস্ট জারণ ক্ষমতা কার, লোয়েস্ট জারণ ক্ষমতা কার। এই হাইয়েস্ট লোয়েস্ট এই তথ্যগুলো কিন্তু পর্যায় সারণীর অন্যতম গুরুত্বপূর্ণ। তাহলে এই 3টে টপিক আমার বাকি থাকলো। এই 3টে টপিক করলে আমার এই চ্যাপ্টার কিন্তু কমপ্লিট। বড় চ্যাপ্টার, বিভিন্ন বইতে 9-10 বইতে পাবেই। 11-12 বই খোলার প্রয়োজন নেই, থাকলে ভালো। অতটা ডেপথলি ঢুকো না, একমাত্র এনটিপিসি যারা গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে টায়ার 2-তে একটু 11-12 পড়াগুলো পড়ার প্রয়োজন হয়। এছাড়া কিন্তু কোনো পরীক্ষার ক্ষেত্রে 11-12 যে টপিকগুলো রয়েছে সেগুলো অতটা ডেপথে ঢুকতে হয় না। ঠিক আছে, চলো তাহলে মোটামুটি আমি হচ্ছে একটা বেসিক ধারণা তৈরি করতে পারলাম। আশা করি তোমরা একটু ভালো করে দেখে নিও, আশা করি বুঝতে পারবে। ঠিক আছে, আজকে রাত্রিবেলা আবার ম্যাথ ক্লাস নেব, প্রত্যেকে উপস্থিত থেকো। এই রোববার ম্যাথের টাইম এন্ড ওয়ার্কের সঙ্গে নল চৌবাচ্চা কম্বাইন্ড করে পরীক্ষা নেবো এই রোববার। আমি গ্রুপে নোটিশ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, চল আজকে তাহলে এখনের মতো এতটাই।